এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিছু বলবি? কখন এসেছো? একটু আগেই। ভাবি কোথায়? রুমে ঘুমাচ্ছে। তুমি এসেছো জানে? না, আমি ডাকিনি ওকে। আজ ভাবির সাথে একটুও কথা বলা হলো না। কেন? কথা বলিস না? ওই যে সকালে বেরিয়ে গিয়েছিলাম কলেজে, তারপর আসলাম এই তো মাত্রই। ফায়াজ ভ্রুকুচকে ফারিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কলেজ কি এতক্ষণ হয়? আরে না না, কলেজ তো একটাই শেষ হয়ে গিয়েছে। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বিকেল হতেই চলে আসলাম। কেন গিয়েছিলি? কিছু নোটস নিতে। তোর ভাবিকে একটু সময় দিস। একা একা থাকে, তোর সঙ্গ পেলে ভালো লাগবে ওর। তোমাকে বলতে হবে না, আমার ভাবি আমি বুঝবো। বুঝলেই ভালো। কিন্তু আমি এটা বুঝতে পারিনি, তুমি হঠাৎ ভাবিকে বিয়ে করার জন্য এত পাগলামি করেছিলে কেন? ভাবির সাথে কি তোমার আগে থেকে কোনো সম্পর্ক ছিল? ফায়াজ ফোনটা বন্ধ করে দিল, পকেটে ঢুকিয়ে এদিক ওদিক তাকালো। কাউকে না দেখতে পেয়ে ফারিহাকে বলল। ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ফারিহা হা করে আছে ফায়াজের দিকে। সম্পর্ক না থাকলে কাউকে বিয়ে করার জন্য কেউ এত পাগলামি করে? তাহলে তুমি ওর ডিটেলস পেলে কোত্থেকে? আর বিদেশে থেকে আসার 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করার জন্য এত চাপ দিয়েছিলে কেন? ফায়াজ মুচকি হাসে। এই হাসির কোনো কারণ ফারিহা খুঁজে পেল না। সে একটু গম্ভীর হয়ে বলল, ভাইয়া বলবে? আজ নয়, অন্য এক সময় বলবো। আজই বলো না ভাইয়া। হুম, তোর পেটে কথা থাকে না, তুই সবাইকে বলে দিবি। ওর থেকেও। না, আমি বলবো না। বললাম না, আজ বলা যাবে না। ভাইয়া। ফারিহা অনেক জোর করেছে ফায়াজকে, কিন্তু ফায়াজ মুখ খুলেনি। তখন ফারিহা হাল ছেড়ে দিল। তার মায়ের কথা বলতে লাগলো। জানো ভাইয়া, মা না ভাবির সাথে ঠিকভাবে কথা বলে না। কেন? কিভাবে বলবে? তার পছন্দ ছিল মাইশা আপুকে। ভেবেছিল তুমি ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে আসার পরই তোমার আর মাইশা আপুর বিয়ে দিবে। দু বোনের এটাই কথা হয়েছিল। কিন্তু তুমি তো এসে ভাবির ছবি দেখিয়ে তাদের বাসায় যেতে বলেছো। ভাবিকেই তুমি বিয়ে করবে বলেছো। তাই আর কি, মায়ের খুব রাগ হয়েছে। এখন এই রাগ তো আর তোমাকে দেখাতে পারবে না, তাই ভাবির উপরেই প্রয়োগ করছে। মাইশার সাথে আমার বিয়ে? হ্যাঁ, তুমি অন্য মেয়েকে বিয়ে করেছো শুনে খালাম্মাও রেগে গিয়েছে, তাই আসেনি তোমার বিয়েতে। ওর থেকে মা কিছু বলেছে কি? আমি তো জানি না ভাইয়া, কিন্তু গুরুত্ব দেয় না, কথা বলতে চায় না। আমি বাসায় না থাকলে তুই একটু দেখে রাখিস তোর ভাবিকে, মা যেন কিছু না বলে। বিয়েটা সম্পূর্ণ আমার ইচ্ছেতেই হয়েছে। ও হয়তো ওর পরিবারের ইচ্ছেতে বিয়ে করেছে, কিন্তু সম্পূর্ণ ইচ্ছে আমারই ছিল। তুমি কিন্তু বললে না এই বিষয়ে। রাগ করিস না, আর একদিন বলবো তোকে। প্রমিস। হ্যাঁ, প্রমিস। ফায়াজ উঠে ওখান থেকে চলে গেল। একটা চিন্তা কাজ করছে ওর মনে। তার মা বা ওর থেকে নিয়ে নতুন কোনো ঝামেলা বাঁধাবে না তো? অর্থির বাবাকে যে কথা দিয়েছে সে ওর থেকে কোনো কষ্ট দিবে না, কিন্তু ওর মায়ের কারণে যদি অর্থি মনে আঘাত পায় তখন সে কী করবে? খুব চিন্তা হচ্ছে ফায়াজের। গ্রীষ্মের বহিরঙ্গ রূপটি কঠোর, শুষ্ক, সর্বরিক্ত। ধরিত্রীর বুক থেকে উধাও প্রাণের চিহ্ন, শ্যামলতার কিঞ্চিত মাত্র আভাস। একটুখানি বৃষ্টির আশ্রয় আকাশ পানে চেয়ে থাকতে হয়, রুদ্রদহনে পড়তে হয়। কবে মিলবে এক পশলা বৃষ্টি? এক নববধূ বারান্দায় দাঁড়িয়ে নিজের অতীত কল্পনা করছে। সে যখন বাবা রাজকন্যা ছিল তখনকার দিনগুলো কতই না সুখকর ছিল। এখন সে অন্য কারো ঘরের ঘরণে হয়েছে। সুখ যেন ধরা দিয়েও ধরা ছোঁয়ার বাইরে। পড়ার প্রতি তার ছিল আজন্ম তৃষ্ণা। নিজেকে প্রতিষ্ঠিত দেখার ইচ্ছে শক্তি ছিল প্রবল, কিন্তু তার এই ইচ্ছেটা উধাও হয়ে গেছে। যার প্রধান কারণ হলো শাশুড়ির মেজাজ। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে এসেছিল সে। শাশুড়িকে বলতেই তার মেজাজ বিগড়ে যায়। উনি অত্যন্ত কঠোর হয়ে বলেন,
এই বাড়ির বউদের বিয়ের পর পড়ালেখা বাদ দিতে হয়। একটা শিক্ষিত ফ্যামিলির এরকম জ্ঞানশূন্য নিয়ম দেখে অর্থি প্রায় অবাক। তাকে ভার্সিটিতে যেতে দেয়নি তার শাশুড়ি। তার ননদ প্রতিবাদ করায় তাকেও কথা শুনতে হয়েছে। বুকটা ফেটে যাচ্ছে তার সারাক্ষণ। একটা ঘরের মধ্যে এভাবে বন্দি হয়ে থাকলে সে নির্ঘাত মরে যাবে। বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে মেয়েটা। ফায়াজ তার কাজে গিয়েছে। মন খুলে কাকে বলবে তার মনে জমে থাকা কষ্টের কথা। দুপুর ঘনিয়ে এলো। অর্থি গোসল সেরে নামাজ পড়ে নিল। তার ননদ এসে তাকে খাওয়ার জন্য ডাকে, কিন্তু অর্থি খাবে না বলে দেয়। অর্থি দরজা বন্ধ করে রেখেছে। অনেকক্ষণ ডাকাডাকি করে ফারিহা। অর্থির সে একই কথা, সে খাবে না, ফায়াজ আসলে খাবে। বাধ্য হয়ে ফারিহা চলে যায়। হাঁটু ভাঁজ করে তাতে হাত রেখে চুপচাপ বসে আছে সে। শুনেছে বিয়ে মানুষের জীবনে সুখ বয়ে আনে, কিন্তু তার জীবন এত বিস্বাদ কেন? ফারিহা নিজের ভাইকে ফোন করে জলদি। অর্থি যাই বলুক, সে যে কষ্ট পেয়েছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে মেয়েটা। তাই সে তার ভাইকে ফোন দেয়। ফায়াজ ফোন রিসিভ করতেই উত্তেজিত হয়ে বলে, ভাইয়া তুমি কোথায়? হসপিটালে, যেখানে সব সময় থাকি। কেন? ভাইয়া এদিকে বিশাল কাণ্ড হয়ে গেছে। ফায়াজ বসা থেকে উঠে গেল। কি হয়েছে? অর্থের কিছু হয়েছে কি? ফায়াজ দ্রুত জিজ্ঞেস করে। অর্থি, অর্থি ঠিক আছে? তুমি তাড়াতাড়ি বাসায় আসো ভাইয়া। কি হয়েছে বলো না। ভাবি মন খারাপ করে দরজা বন্ধ করে রেখেছে। খেতে ডাকলাম তবুও এলো না। মানে মন খারাপ কেন? ফারিহা এদিক ওদিক তাকালো। তার মা আসছে কিনা তা পরখ করলো। তারপর বলল, মা আজ ভাবিকে ভার্সিটিতে যেতে দেয়নি, বলেছে বিয়ের পর পড়ালেখা করতে হয়। না, ভাবি অনেক আশা নিয়ে ভার্সিটিতে যাবে বলে আমার সাথে বের হচ্ছিল, কিন্তু মা তাকে কড়া ভাষায় এসব বলেছে। তাই আর মন খারাপ করে এখন খাচ্ছে না। বলেছে তুমি আসলে তারপর খাবে। হোয়াট রাবিশ! মা মিথ্যা বলল কেন? এই বাসায় বউ হয়ে আসার পরেও তো মা পড়েছে, ডিগ্রি পাশ করেছে। এখন ওর থেকে এসব বলার মানে কি? ভাবিকে মা পছন্দ করে না, হয়তো সে কারণেই। আমি আসছি, কাউকে বলার দরকার নেই। আমি এসেই এর ব্যবস্থা করছি। ফায়াজ কল কেটে দেয়। মেজাজ বিগড়ে যায় তার। সে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। ড্রাইভ করে সোজা বাসায় এসে পৌঁছায়। বাসার ভেতরে ঢুকতেই ফারিহা ফায়াজের হাত ধরে টেনে অন্য পাশে নিয়ে আসে। ফায়াজ কিছু বলার আগেই ফারিহা বলে, প্লিজ ভাইয়া, তুমি এখন সিন ক্রিয়েট করবে না। ভাবিকে আগে ডেকে খাওয়াও, এই বিষয় নিয়ে পরে কথা বলো। বাবা বাসায় আছে, প্লিজ। ফায়াজ ফারিহার থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। কপালের রক টনটন করছে তার। সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায় সে। নিজের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। দরজায় নক করে বলে, অর্থি দরজা খোলো। ফায়াজের কণ্ঠ পেয়ে হাঁকচকে উঠে অর্থি। ফায়াজ তো আরও দেরিতে আসে। হঠাৎ এই সময় এলো যে। দুহাত দিয়ে চোখের পানি মুছে নেয় চটজলদি। দ্বিতীয়বার দরজা ধাক্কায় ফায়াজ। অর্থি তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। ফায়াজকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে সে। অন্যদিকে ফায়াজের দৃষ্টি কঠোর। অর্থি নরম সুরে বলে, আপনি এই সময় এলেন? অর্থির দিকে তাকিয়ে ফায়াজ বুঝতে পারে সে কেঁদেছে। চোখে এখনো পানি টলমল করছে। হাতে সে আরও রেগে যায়। ফায়াজ ক্ষিপ্ত গলায় বলে, আমি কখন আসব সেটা আমার ব্যাপার। বলেই ভেতরে ঢুকে গেল ফায়াজ। প্রয়োজনীয় জিনিসপত্র রেখে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। ফায়াজের হঠাৎ এমন ব্যবহারে অর্থির খারাপ লাগে। সে কি ভুল কিছু জিজ্ঞেস করেছে? এ বাসার সবাই কেমন যেন, কারোর সাথে ভালো করে কথা বলা যায় না। শুধু তার শ্বশুর আর ননদ ছাড়া তার সাথে কেউ ভালো করে কথা বলে না। অর্থের শরীর খুব দুর্বল লাগে। এই দুর্বলতার জন্য সোজা বিছানায় শুয়ে পড়ে সে। চোখ ঘুমিয়ে কাতর হয়ে আছে। ফায়াজ ওয়াশরুম থেকে এসে দেখে অর্থি ঘুমিয়ে পড়েছে। ফায়াজ জোরে জোরে ফারিহাকে ডাকতে থাকে। ফারিহা যেন রকেটের গতিতে উপস্থিত হয় ফায়াজের রুমে। ফায়াজ বলে, খাবার বেড়ে নিয়ে আয়। ভাবি তো ঘুমিয়ে পড়েছে। তুই খাবার নিয়ে আয়, পরেরটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা। ফারিহা চলে যায় খাবার নিয়ে আসার জন্য। ফায়াজ দেখলো ট্রে টেবিলের উপরে এক গ্লাস পানি রাখা আছে। ফায়াজ পানির গ্লাসটা নিয়ে গ্লাসে থাকা সবটা পানি অর্থির চোখে মারল। অর্থি পানির ছোঁয়ায় জেগে গেল। ওর সমস্ত মুখে পানি শরীরে পড়েছে। অর্থির শোয়া থেকে দ্রুত উঠে গেল। আঁচল দিয়ে চোখ মুখের পানি মুছে নিল। হতাশ হয়ে বলল, এভাবে পানি মারলেন কেন?
কাপড় ভিজিয়ে দিয়েছেন। ফায়াজ অন্যদিকে তাকিয়ে বলে, সোজা হয়ে বসো। আমি এখন ঘুমাবো। যা বললাম তাই করো, এখন কোনো ঘুম চলবে না। আপনি কি করতে চাইছেন? ফারিহা খাবার নিয়ে রুমে ঢুকে পড়েছে। অর্থি ফারিহার হাতে খাবার দেখে বিস্মিত হলো। তাহলে কি ফারিহা সব বলে দিল ফায়াজকে? ফায়াজ ফারিহার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে টেবিলের উপর রাখলো। ফারিহাকে বলল জগ ভরে পানি নিয়ে আসতে। অর্থি খাবার দেখে জিজ্ঞেস করে, কার জন্য খাবার নিয়ে এসেছেন? আপনি খাননি এখনো? খেয়েছি। তাহলে খাবার কার জন্য? তোমার জন্য। আমি খেয়েছি। মিথ্যা কথা বলছো, ভাবি খাইনি। দরজায় দাঁড়িয়ে ফারিহা বলল কথাটি। অর্থি ফারিহাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে, কিন্তু ফারিহা আরও জোরে বলে, ভাইয়া একদম ছাড়বে না, খাইয়েই ছাড়বে। এদিকে অর্থির মাথা ঝিমঝিম করছে, যেন এক্ষুনি পড়ে যাবে সে। ফারিহা জগ রেখে চলে গেল। ফায়াজ হাত ধুয়ে খাবারের প্লেট নিয়ে বসে পড়ল অর্থির মুখোমুখি। অর্থি ফায়াজকে আবার বলল, খেয়েছি আমি। আপনি শুধু শুধু ওকে নিয়ে খাবার নিয়ে এলেন। ফায়াজ অর্থিকে পাত্তা না দিয়ে বলল, হা করো, আর কোনো কথা যেন মুখ দিয়ে বের না হয়। হা করো। জোরে একটা ধমক দিল ফায়াজ। অর্থি যেন বাঘের সামনে পড়েছে, কথা না বাড়িয়ে হা করে। ফায়াজ অর্থির মুখে এক লোকমা ভাত দেয়। অর্থি কাদো কাদো ভাব নিয়ে খেতে থাকে। এত আস্তে খাওয়ায় ফায়াজ আরও একটা ধমক দিয়ে বলে, এই মেয়ে, বাচ্চাদের মতো এত আস্তে খাও কেন? তাড়াতাড়ি শেষ করো। অর্থি ফায়াজের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হে বর্ণা, জম কে জানে। অর্থি তাড়াতাড়ি করে গিলে ফেলে। ফায়াজ আরেকটা লোকমা পুরে দেয় অর্থির মুখে। আস্তে আস্তে করে সবটা খেয়ে শেষ করে অর্থি। খাওয়া শেষ করে অর্থিকে পানি দিয়ে মুখ মুছিয়ে দেয় ফায়াজ। এক গ্লাস পানি এগিয়ে দেয় অর্থির সামনে। অর্থি গ্লাসটা হাতে নেয়। ফায়াজ প্লেটটা নিয়ে নিচে চলে যায়। নিচ থেকে রুমে এসে দেখে অর্থি শুয়ে আছে। ফায়াজ এসে অর্থিকে বলে, উঠো, খাওয়ার সাথে সাথে শুতে নেই, কিছুক্ষণ হাঁটো। অর্থিকে টান দিয়ে উঠে দেয় ফায়াজ। রুম থেকে বারান্দা থেকে রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সে। ফায়াজ যেন আজ খুব কড়াভাবে তাকে শাসন করছে। ফায়াজ নিজের ফোন নিয়ে একজনকে কল দেয়। ফায়াজের কথাবার্তা শুনে অর্থি বুঝতে পারে ফায়াজ তার ভার্সিটির প্রধানকে কল দিয়েছে। অর্থি এসে জিজ্ঞেস করে, আমাদের প্রধানকে কল দিয়েছেন কেন? ফায়াজ ফোনের দিকে দৃষ্টি রেখে বলে, কাল থেকে তুমি ভার্সিটিতে যাবে। আমি আর পড়ালেখা করব না। কেন? অর্থির চোখে চোখ রাখে ফায়াজ। অর্থি চোখ নামিয়ে নেয়। ফায়াজ অর্থির দু গালে হাত রাখে, মুখটা উঁচু করে বলে, তোমার দায়িত্ব যখন নিয়েছি তখন তোমার সব স্বপ্ন, সব শখ পূরণ করব। মন খারাপ করো না, কাল থেকে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার আমি নিয়ে আসব। ফায়াজের কথা শুনে অর্থি ভুলে যায় আজকের সব ঘটনা। স্বইচ্ছায় ফায়াজকে জড়িয়ে ধরে। আখি পল্লব বুঝে নাই। চোখের পাতা ভিজে যায় চোখের পানিতে। ফায়াজ অর্থির মাথায় হাত বুলিয়ে বলে, ডোন্ট ক্রাই, আমি তো আছি। অর্থি ফায়াজের বুকে ঘুমে ঢলে পড়ে। ফায়াজ তা বুঝতে পেরে তাকে সোজা খুলে তুলে নেয়। বিছানায় শুয়ে দেয় অর্থিকে। অর্থির কপালে নিজের অধর ছোঁয়ায়, তারপর নিজে অর্থির পাশে শুয়ে পড়ে। বারান্দায় দাঁড়িয়ে সকালের মিষ্টি রোদ গায়ে মাখছে অর্থি। সকালবেলা উঠে নামাজ পড়ে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করেছে সে। তারপর রুমে এসে ফায়াজের পাশে শুয়েছিল। বারান্দার গ্রিলের ফাঁকে রোদ আসতে শুরু করে। তখন অর্থি উঠে বারান্দায় দাঁড়ায়। কি সুন্দর সকালের রোদ। সূর্য উঠে গেছে। ফায়াজ উঠে অর্থিকে পাশে দেখতে না পেয়ে ডাক দিল। অর্থি। ফায়াজের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে দ্রুত হেঁটে রুমে আসে অর্থি। ফায়াজের কাছে এসে বলে, উঠে পড়েছেন? ডাকছিলেন কেন? ফায়াজ চোখ কসলাতে কসলাতে বলে, কোথায় গিয়েছিলে? কোথাও না তো, বারান্দায় গেলাম একটু। ও। ফায়াজ আর কিছু বলল না। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অর্থি এলোমেলো বিছানা ঠিক করতে লেগে পড়ল। সব গুছিয়ে মাথায় ঘুমটা টেনে নিচে চলে গেল। ফায়াজ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে অর্থি নেই। ওয়ার্ড্রোব থেকে একটা তোয়ালে নিয়ে হাত মুখ মুছে নিল। তোয়ালেটা বারান্দায় শুকাতে দিয়ে সেও নিচে চলে যায়। ডাইনিং টেবিলেই খেতে বসেছে ফায়াজের বাবা ও ফারিহা। অর্থি একপাশে দাঁড়িয়ে আছে, তার শাশুড়ি সবাইকে নাস্তা দিচ্ছেন। ফায়াজ একটা চেয়ার টেনে বসলো। অর্থিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে,
দাঁড়িয়ে কি দেখছো? বসে নাস্তা করো। ফায়াজের মা এই কথা শুনে বললেন, বউকে নাস্তা করতে বললি, অথচ মা যে খায়নি সেটা তোর চোখে পড়লো না? কই, আমাকে তো একবারও বলিসনি। ফায়াজের মায়ের কথায় সবাই তার দিকে তাকালো। ফায়াজ বলল, তুমি তো কোথাও যাবে না মা। তাছাড়া তুমি সবার পরেই খাও। তোমাকে নতুন করে বলার তো কিছু দেখছি না। থাক, আর কিছু বলতে হবে না। মায়ের কথা এখন না ভাবলেও চলবে। যাকে বিয়ে করে নিয়ে এসেছিস তার কথাই ভাব। ফায়াজের বাবা এবার মুখ খুললেন। তোমার কি হয়েছে? বৌমা ও বসতে বলেছে, এটাই ওর দোষ? তোমার উচিত ছিল বৌমাকে নাস্তা খেতে বলা। মেয়েটা কদিন হলো এসেছে, তুমি কদিন বলেছো ওর সাথে? তোমরা এখন আমার দোষ বিচার করতে বসছো? ফায়াজ বলল, কেউ তোমাকে দোষ দিচ্ছে না মা, তুমি নিজেই কথা বাড়াচ্ছ। এদিকে ওঠে সবার কথা শুনছে। ওর ভীষণ খারাপ লাগছে। সে ভাবছে ওর জন্যই বোধহয় মা আর ছেলের মধ্যেও ঝামেলা হচ্ছে। ফায়াজের বাবা সবাইকে চুপ থাকতে বললেন। ফায়াজ ওর থেকে ধমক দিয়ে বলল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বসতে বললাম না? অর্থি দ্রুত একটা চেয়ার টেনেই বসে পড়ে। একদিকে বর, অন্যদিকে শাশুড়ি। কোথায় যাবে সে? নিচু হয়ে খেতে লাগলো। ফায়াজ তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আমি ওর থেকে আজ ভার্সিটিতে নিয়ে যাচ্ছি। বিয়ের ঝামেলায় এতদিন যেতে পারেনি। সামনে ওর প্রথম সেমিস্টার। এখন না গেলে পরীক্ষায় মনোযোগী হবে না। তুমি কি বলো? ভালো তো, অর্থী পড়তে চাইলে পড়ুক না। তাছাড়া ও তোমার স্ত্রী, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ফায়াজের মা বললেন। মায়ের অনুমতি তো একবারও নিলি না। ফায়াজ স্মিত হাসে, বলে, তোমাদের অনুমতি না পেলে আমিও ওকে ভার্সিটিতে নিয়ে যাব। আমি শুধু আমার সিদ্ধান্ত তোমাদের জানিয়ে রাখলাম। আলাদা করে সবাইকে বলার কি আছে বুঝলাম না। ফায়াজের মা চুপ করে গেলেন। ছেলে তার অবাধ্য, কোনো কথাই শুনে না। ফায়াজ উঠে গেল। ফায়াজকে দেখে অর্থি উঠে তার পেছনে গেল। রুমে এসে ফায়াজ রেডি হতে লাগলো। অর্থিকে বলল রেডি হতে। অর্থি আলমারি থেকে একটা গর্জিয়াস জামা বের করে। ফায়াজ ভ্রুকুচকে বলে, আজ এটা পরবে? হ্যাঁ, শাড়ি পরে কি ভার্সিটিতে যাব নাকি? এটা পরে হিজাব বেঁধে নিব। তাছাড়া শাড়িও বেশি নেই। ওকে। ফায়াজ মনে মনে বলছে, আগে যদি জানতাম শাড়িতে তোমায় এত ভালো লাগবে তাহলে শুধু শাড়ি কিনে রাখতাম। অর্থি জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফায়াজ প্রায় রেডি হয়ে গেছে। বিছানায় বসে ফোন টিপছে। অর্থি চেঞ্জ করে এলো। আয়নায় দাঁড়িয়ে আগে চুল বাঁধলো, মুখে একটু পাউডার লাগিয়ে নিল, চোখে সুন্দর করে কাজল দিল, ঠোঁটে ভ্যাসলিন লাগালো, জামার ওড়নাটা কাঁধের একপাশে নিয়ে পিন আপ করে দিল। এরপর একটা হিজাব নিয়ে আয়না দেখে হিজাব বাঁধতে থাকে। হিজাব বাঁধতে বাঁধতে ফায়াজকে বলে, একটা কথা জিজ্ঞেস করব? ফায়াজ ফোনের উপর দৃষ্টি রেখে জবাব দেয়, বলো। আচ্ছা, আপনি মায়ের সাথে এমনভাবে কথা বললেন কেন? আমার খাওয়ার তো তাড়া ছিল না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতেই হবে, সমস্যা তো আমাকে নিয়েই হয়েছে। তোমাকে নিয়ে না, মায়ের ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। আচ্ছা, উনি কি আমায় পছন্দ করেন না? ফায়াজ এবার ফোনের দিক থেকে চোখ সরায়, অর্থির দিকে তাকায়। অর্থির হিজাবটা বাঁধা শেষ হয়ে গেছে। অর্থি পেছনে তাকিয়ে ফায়াজকে পুনরায় প্রশ্ন করে, বলুন না, উনি কি আমায় পছন্দ করেন না? ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে, ব্যাগ নাও। অর্থির প্রশ্নের জবাব দিল না ফায়াজ। কি বলবে সে? তার মা অর্থিকে ছেলের বউ হিসেবে মানতে পারেনি এটাই বলবে? এতে কি অর্থির খুব আনন্দ হবে? অর্থি হাতে ব্যাগ নিল। দুজন মিলে একসাথে নিচে নামলো। তারপর মাকে বলে ফায়াজ ও অর্থি দুজনেই বেরিয়ে গেল। গেটের সামনে এসে ফায়াজ গাড়ির দরজা খুলে দিল। অর্থিকে ডেকে বলে, উঠুন ম্যাম। অর্থি মুচকি হাসে। বসতে বসতে বলে, ম্যাম হলাম কবে থেকে? ফায়াজ দরজা লাগিয়ে বলে, যবে থেকে আপনি নামক মানুষটা আমার হয়েছেন তবে থেকে। ফায়াজ অপর পাশে চলে গেল। অর্থি চুপচাপ বসে আছে। ফায়াজ ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট করে রওনা দিল অর্থিদের ভার্সিটিতে। পথে মিউজিক চালু করে দিয়েছে ফায়াজ। রোমান্টিক ইংলিশ গান চলছে।
যার লিরিক্স শুনে অর্থী অন্যদিকে তাকিয়ে আছে। ভয়াবহ লজ্জায় পড়েছে সে। এসব গান কেউ শুনে নাকি? মনে মনে ফায়াজকে হাজারটা বকা দিচ্ছে অর্থী। গাড়ি এসে থামে অর্থীর ভার্সিটির সামনে। অর্থী বলে, আচ্ছা আমি যাচ্ছি তাহলে। ও দরজা খুলতে যাবে তার আগে ফায়াজ অর্থীর হাত ধরে নেয়। অর্থী চমকে ফায়াজের দিকে তাকিয়ে বলে, সকাল থেকে যে আমি উপোস, তার খেয়াল আছে কারো? কি হলো? অর্থী না বুঝে বলে, এমা, মাত্রই তো খেয়ে এলেন। আমি ওই খাওয়ার কথা বলছি না। তাহলে? ফায়াজ অর্থীর দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত চাহনি। অর্থী এখন সবটাই বুঝে গেছে। সে আমটা আমটা করে বলে, ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। কি নিষ্ঠুর মানবী তুমি! আমায় একটু ভালোবাসো না, আমার পাওনা না দিয়ে চলে যাচ্ছ। গাড়ির মধ্যে এসব কি শুরু করেছেন? তুমি কি চাইছো আমি ভার্সিটির সবার সামনে আমার পাওনাটা বুঝে নেই? ফায়াজের এমন লাগামহীন কথাবার্তা শুনে অর্থির চোখ কপালে উঠে যায়। ফায়াজ এগিয়ে আসে অর্থির দিকে। অর্থি পেছনেও যেতে পারছে না, সিটের সাথেই লেগে আছে একদম। দুজনের দূরত্ব ঘুচল। ফায়াজের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে অর্থির চোখ, মুখ, গাল। ফায়াজের শরীরের পুরুষালী গন্ধটা ভেতর থেকে অর্থিকে শিহরিত করে তুলেছে। উষ্ণ নিঃশ্বাসের নরম পালকের ছোঁয়ায় পরম আবেশে অর্থি চোখ বন্ধ করে নিয়েছে। ফায়াজের তৃষ্ণার্ত অধর ছুঁয়ে দিল অর্থির নরম কোমল অধর জোড়াকে। কিয়ৎক্ষণ পর ফায়াজ সরে এসে বসলো অর্থির কাছ থেকে। ফায়াজ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বলে, বিবি যান, চোখ খুলুন, আপনার না দেরি হয়ে যাচ্ছে। অর্থি চোখ খুলে দেখে ফায়াজ তার কাছ থেকে অনেক আগেই সরে গেছে। ফায়াজের আচরণে সে বলে, ভারী অসভ্য আপনি। কেন? বুঝে নিন। বউকে আদর করলে যদি অসভ্য হয়ে যায়, তাহলে আমি শতবার অসভ্য হতেও রাজি আছি। অর্থি বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। ফায়াজ বাঁকা হেসে বলল, বকা দেওয়া শেষ হলে নামুন, আমার আবার হসপিটালে যেতে দেরি হচ্ছে। অর্থি দরজা খুলে নেমে যায়। ফায়াজ জানালা দিয়ে অর্থিকে বলে, সাবধানে থাকবে, আমি তোমায় নিতে আসবো, টাটা। অর্থি হাত নাড়িয়ে টাটা দেয় ফায়াজকে। ফায়াজ গাড়ি নিয়ে চলে যায়। দুপুর 1টার দিকে অর্থি তার ভার্সিটির সামনে অপেক্ষা করে। ফায়াজ আসবে বলেছিল, কিন্তু এত তাড়াতাড়ি কি সে হসপিটাল থেকে বেরোতে পারবে? অর্থি একটা ফোন দেয় ফায়াজকে। ফায়াজ ফোন ধরে না। অর্থি এবার চিন্তায় পড়ে যায়। ফায়াজের ব্যস্ততা থাকলে সে কি করে আসবে? তার উচিত চলে যাওয়া, কিন্তু ফায়াজ তো তাকে নিতে আসবে বলল। অর্থির ভাবনার মাঝেই তার পাশ ঘেঁষে একটা গাড়ি দাঁড়ায়। ভয়ে দুপা পিছিয়ে যায় সে। গাড়ির ভেতর থেকে ফায়াজকে নামতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ফায়াজ অর্থির সামনে দাঁড়াতেই অর্থি প্রশ্ন করে, ফোন ধরছিলেন না কেন? গাড়ি চালাচ্ছিলাম তো, ভেবেছি কাছেই তো চলে এসেছি, এখন ফোন না ধরি। অর্থি কিছু বলল না। ফায়াজ অর্থির 2 কাঁধে হাত রেখে বলে, রাগ করেছো? রাগ করিনি। ফায়াজ অর্থির ডান গাল টেনে দিয়ে বলে, আমার মিষ্টি বউটা। অর্থি ফায়াজের হাত ছাড়িয়ে বলল, সবাই দেখছে, ছাড়ুন। আচ্ছা চলো। ওরা দুজন উঠে বসলো গাড়িতে। ফায়াজ অর্থিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে আগে অর্থি ভেতরে ঢোকে। ফায়াজ পিছনে আসছে। অর্থি ড্রয়িং রুমে আসতেই একজন মহিলাকে দেখতে পায়। তার শাশুড়ির সাথে গল্প করছে সে। অর্থি তাকে দেখে চিনতে না পেরে তার শাশুড়ির দিকে তাকালো। তার শাশুড়ি বললেন, ইনি আমাদের পাশের বাসার তোমার আন্টি হন। অর্থি মুখে হাসির রেখা টেনে বলে, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মহিলাটি অর্থির পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো। তারপর বলল, হুম, ভালো। কোথায় গিয়েছিলে? ভার্সিটিতে গিয়েছিলাম আন্টি। আপনার কথা বলুন, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্থি গুটি গুটি পায়ে সিঁড়ির দিকে যায়। অর্থিকে যেতে দেখে মহিলাটি অর্থির শাশুড়িকে বলল, ছেলে বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে এসেছে, তুমি তাকে তার গলায় ঝুলিয়েছো? দেখতে তো আহামরি সুন্দরী না। ফায়াজের মা বললেন, কি করব, ছেলে পছন্দ করে বিয়ে করেছে, আমার কিছু করার নেই। ফায়াজ দরজার কাছে পা রাখতেই দুজনের কথা শুনে নিল। ফায়াজকে দেখে তার মা হকচকিয়ে যান। এমন সময় তাকে আশা করেননি তিনি। চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকে দেখে অর্থি ওখানে দাঁড়িয়ে আছে। চোখের মনি চিকচিক করছে। ফায়াজকে দেখে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে চলে যায় সে। রুমে এসে হিজাব খুলে নেয়। তারপর
জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে ফায়াজ তাদের কথা শুনেও কিছু বলে না। ধপাধপ পা ফেলে তাদের সামনে দিয়ে চলে যায় ফায়াজ। ফায়াজের মা ভয় পাচ্ছেন। ছেলের যা রাগ, কি করতে কি করবে তার ঠিক নেই। এখন কিছু বলেনি, কিন্তু ছাড়ার পাত্রও সে নয়। কি বলবে ফায়াজ? কিংকর্তবিমূঢ় হয়ে বসে আছে অর্থি। তার বিছানা জুড়ে রাখা বিভিন্ন রঙের শাড়ি, কোনটা ছেড়ে কোনটা দেখবে। এত শাড়ি একসাথে দেখে অর্থি সত্যি চমকে গিয়েছে। সবগুলোই ফায়াজ নিয়ে এসেছে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই তার। কিন্তু সে কোথায়? সকালবেলা নাস্তা করার পর যখন উপরে আসে, নিজের ব্যাডের উপর শাড়িগুলো ছড়িয়ে থাকতে দেখে সে। আশ্চর্য হয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে সে। চারিদিকে কোথাও ফায়াজকে দেখতে পায় না। অর্থি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে যায়, ফায়াজকে খুঁজতে থাকে। বারান্দায়ও নেই, ওয়াশরুমেও নেই। চিন্তায় পড়ে যায় সে। নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হবে, এমন সময় কেউ একজন এসে পিছন থেকে তার হাত ধরে নেয়। অর্থি ভয়ে ভয়ে পেছনে তাকে দেখে স্বয়ং ফায়াজই তার হাত ধরেছে। আপনি কোথায় ছিলেন? দেখলাম না যে। অর্থির প্রশ্ন তার চোখ উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ফায়াজের দিকে। ফায়াজ স্মিত হেসে অর্থির হাত ধরে ভেতরে নিয়ে আসে। অর্থির দু কাঁধ ধরে তাকে বসায় বিছানায়। বিবর্ণ চেহারা নিয়ে ফায়াজের দিকে তাকিয়ে আছে সে। ফায়াজ বিছানায় শাড়িগুলো দেখে বলে, সব তোমার জন্য। অর্থি চুপচাপ বসে আছে, ঠোঁট দিয়ে শব্দ বের করলো না। ফায়াজ অর্থির ফ্যাকাশে চেহারা দেখে ঘাবড়ে যায়। অর্থির কি ভালো লাগেনি এসব? সে বলে, কি হয়েছে অর্থি? অর্থি হতাশ কণ্ঠে জবাব দেয়, আমি বেশি বাড়াবাড়ি পছন্দ করি না। এত শাড়ির আমার প্রয়োজন নেই। কয়েকটা রেখে বাকিগুলো ফেরত দিয়ে দেবেন। ফায়াজের চেহারায় অন্ধকার নেমে এলো। সে তো তার স্ত্রীকে খুশি করতে চেয়েছিল। সে চেয়েছিল তার স্ত্রী যেন এক এক দিন এক এক রঙের শাড়ি পরে তার সামনে ঘুরে বেড়াক। কিন্তু কে জানতো অর্থের এগুলোও ভালো লাগবে না, তার ইচ্ছেকে সে বাড়াবাড়ি মনে করবে। ফায়াজ নিজেকে ধাতস্থ করলো। রকচটা মানুষ সে, তার মুখের উপর কেউ না বললে তার রাগ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু এই মুহূর্তে তার রাগের পরিমাণ কম, খারাপ লাগছে বেশি। অর্থি ফায়াজের দিকে চাইল, দেখলো ফায়াজ কি যেন ভাবছে। অর্থি উঠে ফায়াজের সামনে দাঁড়ালো, কপালে হাত দিয়ে স্পর্শ করলো। ফায়াজ চোখেতে চমকে ওঠে। অর্থি উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মন ভেঙে যাচ্ছে। কি বলছেন এসব? শাড়ি দেখে বাকিগুলো একপাশে রেখে দাও, আমি ফেরত দিয়ে আসবো। বলে বেরিয়ে গেল সে। অর্থির কেমন যেন লাগলো বিষয়টা। ফায়াজের কি খারাপ লেগেছে? অর্থি বেছে বেছে কয়েকটা শাড়ি রেখে দিল, বাকিগুলো অন্য পাশে সরিয়ে রাখলো। মায়ের সামনে বসে আছে ফায়াজ। এখনও সে হসপিটালে যায়নি, কিছু জরুরি কথা বলতে এসেছে মাকে। ফায়াজের মা স্থির হয়ে বসে আছেন ছেলের সামনে, ভয়ও পাচ্ছেন কি না কি বলে বসে তার ছেলে। নিজের রুমের আলমারি গোছাচ্ছিলেন তিনি। হঠাৎ ফায়াজ এসে বলে, মা, তোমার সাথে কিছু কথা আছে আমার। এমনিতেই ভয় পেয়ে যান উনি। আলমারি গোছানো বাদ দিয়ে ছেলের সামনে বসে পড়েন। ফায়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো মা? ছেলের এমন প্রশ্নে হাঁ করে তাকিয়ে থাকেন উনি। জবাবে বলেন, কতটুকু ভালোবাসি মানে তোমাদের দুই ভাই বোনকেই আমি সমান ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার মানুষটিকে মেনে নিতে তোমার এত আপত্তি কেন মা? বাকশূন্য হয়ে পড়েন উনি। ফায়াজ আবার বলে, বলো না মা, অর্থি কি এমন করেছে যে তুমি ওর সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলো না? ফায়াজের মা একটা তপ্ত শ্বাস ছাড়লেন। ছেলেকে ঠিক কী বলবেন বুঝে উঠতে পারছেন না। ছেলে তার উত্তরের অপেক্ষায় বসে আছে। উনি বললেন, বিদেশ থেকে এসে হুট করে না জানিয়ে এই কাজ করবি ভাবিনি আমি। তোর খালা আর আমি দুজনেই ছোটবেলা থেকে মাইশা আর তোর বিয়ে নিয়ে ভেবে রেখেছিলাম, কিন্তু তুই কি করলি? অন্য একটা মেয়ের ছবি দেখিয়ে তার বাসার ঠিকানা নিয়ে আমাদের পাঠালে বিয়ের প্রস্তাব দিতে। আমার কতটা খারাপ লেগেছে ভাবতে পেরেছিস? তোর খালার কাছে কতটা ছোট হয়ে গেছি তা শুধু আমিই জানি। তুমি আমাকে আগে কখনোই এসব বলনি মা। তাছাড়া মাইশাকে আর ফারিহাকে আমি আলাদা চোখে দেখিনি। যাকে বোন ভেবেছি তাকে জীবনসঙ্গী কিভাবে করব? ভুল যদি এখানে আমার হয়ে থাকে
তাহলে ওই মেয়েটা কেন কষ্ট পাবে যে একটা সুন্দর স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে? আমার জন্য ওকে কেন কষ্ট দিচ্ছ তুমি? আমার ওকে ভালো লেগে গিয়েছে, আর আমার যা একবার ভালো লাগে তা আমার হয়েই ছাড়ে। এ কথা তুমি ভালো করেই জানো। হুট করেই একটা সিদ্ধান্ত নিয়ে নিবি তা কিভাবে জানতাম বল? আর একটা কথা, বাইরের লোকের সামনে তুমি অর্থিকে ছোট করলে কেন? আমি কোথাও কি বললাম? উনিই তো বললেন। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, কিন্তু এর পরিবর্তে তোমার কথাটা কি আদৌ ভালো ছিল? ওই কথা বলে তো এটাই বুঝিয়েছ তোমার অর্থিকে পছন্দ না। ফায়াজের মা কিছু বলার কোনো সুযোগই পাচ্ছেন না। যেভাবে তার ছেলে একটার পর একটা অভিযোগ তুলছে, অযৌক্তিক কিছু নয়। ফায়াজ বলল, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার পছন্দের মানুষকেও ভালোবাসতে হবে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লো ফায়াজ। মায়ের কাছ থেকে উঠে বাইরে চলে গেল। অনেকক্ষণ ধরে ফায়াজের ফোনটা বেজে চলেছে। সে না থাকায় বাধ্য হয়ে অর্থি ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠ ভেসে আসে। স্যার আপনি কোথায়? অর্থি বলে, উনি তো নেই, আপনি কেন বলছেন? আপনি অর্থী ভাবি? আমি অর্ক, স্যারের অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, আসলে উনি রুমে নেই এখন, ফোনও সাথে নিয়ে যাননি। কোনো দরকার ছিল কি? হ্যাঁ আসলে স্যার অনেকগুলো শাড়ি অর্ডার করেছিলেন, কিন্তু ভুলবশত ডাবল পেমেন্ট করে দিয়েছেন। যার কাছ থেকে নিয়েছেন উনি আমাকে ফোন করে জানিয়েছেন শাড়িগুলো সব লাগবে না, ফেরত দেওয়া হবে। ফেরত দেওয়া হবে। কেন? আমার এত শাড়ি লাগবে না তাই। ভাবি স্যার অনেক সময় নিয়ে শাড়ি পছন্দ করে আপনার জন্য কিনেছেন, আর আপনি কি না ফেরত দেওয়ার কথা বলছেন? কি করব তাহলে? ওগুলো রেখে দিন। আপনি জানেন না আপনি স্যারের জন্য কি আপনাকে স্যার নিজের থেকেও বেশি ভালোবাসেন। আপনি জানেন কিভাবে? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট, সব খবর তো আমাকেই রাখতে হবে। স্যার যেদিন থেকে আপনাকে দেখেছেন আপনার সব ডিটেলস বের করেছেন। আপনাদের বিয়েটা স্যারের ইচ্ছেতেই হয়েছে। বিয়ের আগে কম খাটায়নি আমায়। আপনার ভার্সিটি বলেন, বাসা বলেন, সব জায়গায় দৌড়ের উপরে রেখেছে। আপনাকে একবার দেখার জন্য যখন তখন আপনাদের বাসার সামনে চলে যেত, আমাকে দূরে দাঁড় করিয়ে রাখতো। মশার কামড় পর্যন্ত খেয়েছি। কি মশা আপনাদের ওখানে! সেসব কথা কিভাবে ভুলবো? উনি আমাকে বিয়ের আগে থেকেই চিনতেন? হ্যাঁ আচ্ছা ভাবি, পরে কথা বলবো। ছেলেটা ফোন কেটে দিল। অর্থি যেন অবাকের শেষ পর্যায়ে। ফায়াজ তাকে আগে থেকে চিনতো। ওই জন্যই বোধহয় ফায়াজকে তারও চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ফায়াজ। মনের মধ্যে ভীষণ অস্থিরতা হচ্ছে। ওদিকে ফোনটাও রুমে রেখে এসেছে। কে জানে কোনো ইমার্জেন্সি কল এসেছে কিনা। মাকে তো যা বলার বলেই দিয়েছে, কিন্তু অর্থিকে তার কিছুই বলা হয়নি। উল্টে অর্থির কথায় খারাপ লেগেছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকালো সে। অর্থি তার পাশে এসে দাঁড়িয়েছে। অর্থিকে দেখে কিছু বলল না। চোখ ঘুরিয়ে আবারও সামনের দিকে তাকালো। অর্থি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সাহস করে ফায়াজের হাতের উপর নিজের হাত রাখলো। ভয়ে ভয়ে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? ফায়াজের উত্তর শূন্য। জবাব না পেয়ে অর্থির খারাপ লাগলো। হয়তো ফায়াজ তার কথায় কষ্ট পেয়েছে, তাই কথা বলছে না তার সাথে। একটু আগে হাসি খুশি থাকা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সে ভীষণ কষ্ট পেয়েছে। অর্থি আবারও বলল, তাকান না আমার দিকে, বলুন না আমার অপরাধটা কি? কেন কথা বলছেন না আমার সাথে? আকাশটা হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকালো, যা দেখে ফায়াজ অর্থির দিকে না তাকিয়ে বলল, বৃষ্টি আসবে, নিচে যাও। অর্থি জেদ করে বলল, আমি যাব না, আমি এখানেই থাকবো। আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। পাগলামি করো না, যাও বলছি। আমি যাব না। অর্থি। অর্থির দিকে তাকিয়ে জোরে ধমক দিল ফায়াজ। অর্থি কেঁপে উঠল। চোখের মধ্যভাগে জল টলমল করছে। বাম চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে, যা দেখে স্থির থাকতে পারল না ফায়াজ। নিজের হাত দিয়ে অর্থির চোখের জল মুছে দিল সে। আবেগপ্রবণ হয়ে বলল, কেঁদো না সুদর্শিনী, তুমি কাঁদলে আমার অন্তর্দেশে নিদারুণ যন্ত্রণা হয়, আর এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না।
অর্থি ফায়াজের দিকে দৃষ্টি রেখে বলল, আমি আর কখনো আপনার কাজ নিয়ে কিছু বলবো না। আপনি যখন যা দেবেন আমি না করব না। সরি, আমাকে ক্ষমা করে দিন। নিচে চলো। ফায়াজ অর্থির হাত ধরে তাকে নিচে নিয়ে গেল। গড়ে গড়ে বৃষ্টি পড়ছিল ছাদে, দুজনের গায়ে বৃষ্টির ফোঁটা লেগেছে। রুমে এসে ফায়াজাকে অর্থির মাথাটা টাওয়েল দিয়ে মুছে দিল, তারপর নিজের মাথাটা মুছল। টাওয়েলটা বারান্দায় শুকাতে দিয়ে আবারও অর্থির কাছে চলে এলো। বিছানায় তাকে দেখলো অর্থির সব শাড়ি গুছিয়ে রেখেছে। ফায়াজ বলল, শাড়িগুলো কোথায় অর্থি? নেই, সব আলমারিতে তুলে রেখেছি। বসো এখানে। অর্থি বিছানায় বসতেই ফায়াজ অর্থির কোলে মাথা রেখে বিছানায় শোয়। অর্থি ফায়াজের কর্মকাণ্ড দেখছে। ফায়াজ বলে, তোমাকে শাড়িতে অনেক সুন্দর দেখায়, তাই চেয়েছিলাম তুমি এক এক দিন এক এক রঙের শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াও। আমার ভালো লাগবে, তার জন্যই সব রঙের একটা একটা শাড়ি তোমার জন্য নিয়ে এসেছি। আমার ভুল হয়েছে, আপনি এত কিছু ভেবে আমার জন্য এগুলো নিয়ে এসেছেন, আমি বুঝতে পারিনি। না তুমি না চাইলে ওগুলো রাখার দরকার নেই। থাক, ফেরত দিতে হবে না, আমি পরবো। কেউ ফোন দিয়েছিল? হ্যাঁ, আপনার অ্যাসিস্ট্যান্ট বললো আপনি নাকি শাড়িগুলোর ডাবল পেমেন্ট করেছেন। সমস্যা নেই। আর কি বলেছে? কিছু না। অর্থি চেপে গেল সবটা। ফায়াজের মুখ থেকে সব সত্যি না শোনা পর্যন্ত সে ফায়াজকে জানাতে চায় না কিছু। ফায়াজ অর্থির কোমর জড়িয়ে মুখ গুজে চোখ বন্ধ করে রইল। ফায়াজের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে অর্থি। মান অভিমানের পর্ব চলায় আজ কারোরই কোথাও যাওয়া হলো না। বই নিয়ে পড়তে বসে কখন যে ঘুমিয়ে পড়েছে একটু টের পায়নি অর্থি। ভার্সিটি থেকে ফিরে কেমন ক্লান্ত ক্লান্ত লাগছিল তার, কিন্তু বিকেলবেলা ঘুমাতে পারেনি। ফারিহা তাকে ছাদে টেনে নিয়ে গেল। অনেকক্ষণ ধরে কথা বলে গেছে তারা। সন্ধ্যা নামতে পড়তে বসে অর্থি। আজকে ফায়াজ আসতে লেট হবে, আগেই জানিয়ে রেখেছিল সে। অর্থি আর তাকে ফোন করে বিরক্ত করেনি, চুপচাপ নিজের রুমে পড়ছিল সে। ক্লান্ত হওয়ায় চোখের পাতায় ঘুম নেমে আসে। পড়ার টেবিলেই ঘুমিয়ে যায় সে। আর রাত 9টার দিকে ফায়াজ আসে বাসায়। রুমে এসে প্রথমে চোখ পড়ে পড়ার টেবিলের উপর। ভ্রু কুঁচকে নিল সে। বই খাতা খোলা, তার উপরে মাথা রেখে অর্থি ঘুমিয়ে পড়েছে। খোলা চুলগুলো মুখের উপর পরে সমস্ত মুখ ঢেকে দিয়েছে। হাসলো ফায়াজ। এক্ষুনি কাছে যাওয়া যাবে না, তাই ড্রেস নিয়ে আগে ফ্রেশ হতে গেল সে। শাওয়ার শেষে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে রুমে এলো সে। এখনো ঘুম ভাঙেনি অর্থির। ফায়াজ বারান্দায় গিয়ে টাওয়েলটা শুকাতে দিয়ে এলো। একটা ট্রাউজার ও একটা পাতলা সাদা শার্ট গায়ে দিয়েছে ও। ভেজা শরীরের উপর পাতলা শার্টটি লিপটে আছে, শরীরের কিছু অংশ দৃশ্যমান। অর্থির পাশে এসে বসে ফায়াজ। হাত দিয়ে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানে গুজে দেয়। আলতো করে হাত রাখে অর্থির গালে। কি স্নিগ্ধ লাগছে অর্থিকে। কোমল ত্বকে স্লাইড করতে থাকে ফায়াজ। স্মিত হেসে উঠে অর্থির গালে চুম্বন দেয়। এক হাত দিয়ে খুব সাবধানে অর্থির মাথা তুলে সে, অন্য হাত দিয়ে বই খাতা বন্ধ করে দেয়। তারপর দুই হাতে অর্থিকে কোলে তুলে নেয় সে। আস্তে আস্তে বিছানায় শুয়ে দেয়। ঘুমের ঘুরে অর্থির ফায়াজের গলা জড়িয়ে ধরে। বিস্মিত হয় ফায়াজ। কিছু না বলেই অর্থির পাশে শুয়ে পড়ে। অর্থি আরও আঁকড়ে ধরে ফায়াজকে। অদ্ভুত এক শিহরণ খেলে যাচ্ছে বক্ষস্থল জুড়ে। মনে মনে ভাবে যে এই মেয়ে তাকে দেখলেই লজ্জা পায়, পালিয়ে যায়, সে কিনা ঘুমের মধ্য তাকে জড়িয়ে ধরেছে। জাগ্রত অবস্থায় ধরলে কি হতো? অর্থির চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দেয় ফায়াজ। কপালে গাঢ় চুম্বন দিয়ে অর্থিকে আরও কাছে টেনে নেয়। গরম হচ্ছে তার শরীর। এখনই বোধ হয় কিছু একটা করে ফেলবে সে। নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। অর্থের কাছাকাছি এলে কেমন পাগল পাগল হয়ে যায় সে। ইচ্ছে করে সমস্ত কাজ বাদ দিয়ে অর্থিকে জড়িয়ে ধরে থাকতে, আদর করতে, ভালোবাসতে। একটা লম্বা শ্বাস নেয় সে। মনে মনেই বলে, কন্ট্রোল ফায়াজ, কন্ট্রোল ইয়োর সেলফ। শক্ত করে জড়িয়ে ধরে থাকে ফায়াজ অর্থিকে। নীলাভ আলো জ্বলছে সমস্ত রুম জুড়ে। ঘুম ভাঙতেই নিজের শরীরের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলো অর্থি। পিটপিট করে চোখ খুলে তাকালো। এক বলিষ্ঠ হাত তাকে জড়িয়ে ধরে আছে। অর্থি নিজেও জড়িয়ে আছে কাউকে। পাশ ফিরে ফায়াজকে দেখতে পায় সে। ফায়াজের শার্টের ভেতর দিয়ে হাত ঢুকে তার গলা জড়িয়ে ধরে আছে সে। বিস্মিত হয়ে সেই দিকে তাকিয়ে আছে। ঘুমের মধ্যে এমন কাজ করবে সে কখনো ভাবেনি।
ফায়াজ ঘুমোচ্ছে। অর্থি নিষ্পলক তাকিয়ে আছে সেদিকে। তার বরটা কত সুন্দর। নিজেকে এতটা কাছাকাছি দেখে অর্থির শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। ও না সরতে চাইছে আর না ফায়াজকে ছাড়তে চাইছে। একটু নড়ে ওঠে ফায়াজ, ওর থেকে আরও কাছে টেনে নেয়। অর্থির ঠোঁট স্পর্শ করলো ফায়াজের উন্মুক্ত বুক। বিস্ফোরক নয়নে সেই দিকেই তাকিয়ে আছে অর্থি। মিশে আছে ফায়াজের বুকে। দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো বুকের ভেতর। সমস্ত শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। অর্থি সরে আসতে চাইলো, কিন্তু ফায়াজ দিল না। হঠাৎ অর্থি ভাবতে লাগলো, সে তো ঘুমিয়ে পড়েছিল পড়ার টেবিলে, এখন সে বিছানায় এলো কিভাবে? স্বাভাবিক ফায়াজে নিয়ে এসেছে, কিন্তু ও তো কিছুই খায়নি। তার মানে কি ফায়াজও অভুক্ত? ইস, সারাদিন খেটে খুঁটে না খেয়েই তার সাথে ঘুমিয়ে পড়েছে। অর্থি আস্তে করে ডাক দিল ফায়াজকে। শুনছেন? ফায়াজ ঘুমের ঘুরে শব্দ করে উঠল। অর্থি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। প্রথমে নিজের হাত দুটো ফায়াজের গা থেকে মুক্ত করলো, তারপর ফায়াজের হাত ছাড়ে নিল নিজের থেকে। বাঁধন আলগা হতেই সে দ্রুত উঠে নিচে নেমে গেল। রাতের আকাশ ভীষণ রকমের সুন্দর। চাঁদ তারার আলোয় আলোকিত হয়ে যায় পুরো শহর। গোল চাঁদটিকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। ঘুম না আসায় অর্থি বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল। এতটাই বিভোর ছিল যে বুঝতে পারেনি কখন তার পাশে ফায়াজ এসে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না তোমার কফি। ফায়াজ এসে বলল ওর থেকে। ফায়াজের কণ্ঠস্বর শুনে আকস্মিক চমকে উঠল সে। পাশ ফিরে তাকে দেখে ফায়াজ 2 মগ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলে আছে। কফি দেখে উঠে প্রশ্ন করে বসলো, আপনি কফি বানিয়েছেন? এটা কি আপনার কাজ? আমাকে বলতে পারতেন, আমি বানিয়ে নিয়ে আসতাম। ফায়াজ অর্থির আরও কাছে এসে ঘেঁষল। অর্থি একটুও নড়ল না। আজ যেন তার নড়তে ইচ্ছে করছে না। ফায়াজ বলল, স্বামী হিসেবে তোমাকে সাহায্য করা আমার কর্তব্য। সামান্য 2 কাপ কফি বানাতে স্ত্রীর সাহায্য নিতে হবে কোথায় লেখা আছে? অর্থি স্থির হয়ে তাকিয়ে রইল ফায়াজের দিকে। মুচকি হেসে বলল, খুব কথা জানেন আপনি। কি করব বলো? তুমি তো কথা বলতেই চাও না, এমনভাবে এড়িয়ে যাও যেন আমি বাঘ। এত ভয়? অর্থি চোখ ফিরে নিল ফায়াজের দিক থেকে। এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে রইল। ফায়াজ বলল, কফিটা নাও না। অর্থি হাত বাড়িয়ে কফি নিল ফায়াজের হাত থেকে। চুপচাপ কোনো কথা না বলে চুমুক দিল কফির মগে। অর্থিকে চুপ থাকতে দেখে ফায়াজের মোটেও ভালো লাগলো না। সে সোজা প্রশ্ন করলো, চুপ কেন? এই জন্যই তো বলি আমি বোধহয় বাঘ, তাই তুমি আমার সাথে কথা বলতে চাও না। ফায়াজের ইনোসেন্ট ফেস দেখে অর্থি হেসে ফেলল। ফায়াজ যেন এই মুহূর্তের অপেক্ষা করছিল। অর্থিকে হাসতে দেখে ভীষণ আনন্দিত হলো সে। নিজের কফির মগটা বারান্দার গ্রিলের নিচে রেখে অর্থিকে নিজের কাছেই টেনে নিল। বিস্মিত হয়ে অর্থি ফায়াজের দিকে চেয়ে আছে। নিজেকে ছাড়ানোর জন্য উসখুস করছে, কিন্তু ফায়াজের শক্তির কাছে সে পারছে না। একটু অস্বস্তি নিয়ে বলল, কি হচ্ছে? ছাড়ুন। আমায় একটু ভালো লাগে না? অর্থি অবাক হয়ে ফায়াজের দিকে তাকিয়ে আছে। আমি কখন বললাম এটা? এই যে আমি কাছে এলেই শুধু পালিয়ে বেড়াও, কাছে আসার সুযোগই দাও না। আপনি ভুল ভাবছেন। ফায়াজ অর্থির দুগালে হাত রাখলো পরম যত্নে। হুট করে অর্থি প্রশ্ন করে বসলো, মা আমাকে একটু পছন্দ করে না, তাই না? অর্থির কথা শুনে ফায়াজ ক্ষণিক চুপ করে তাকিয়ে রইল তার মুখপানে। হাত সরিয়ে আসতে গেলে বিপত্তি ঘটায়, হাত সরিয়ে আনতে গেলে বিপত্তি ঘটায়। হাত লেগে কফির মগটা পড়ে গিয়ে সব কফি অর্থির পায়ে লাগে। গরম কফি পায়ে পড়ায় অর্থি চিৎকার দিয়ে ওঠে। ফায়াজ বুঝতে পারেনি কি হলো। অর্থির চিৎকারে উত্তেজিত হয়ে দেখে একটা ভুল করে ফেলেছে সে। সাথে সাথেই অর্থিকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। অর্থি তখনও চিৎকার করছে। রুমে এসে অর্থিকে বিছানার উপর বসিয়ে দেয় ফায়াজ। তারপর সোজা নিচে গিয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো নিয়ে আসে। অর্থির পায়ে সেগুলো লাগাতে থাকে। ব্যথায় কুকিয়ে ওঠে সে। চোখ মুখ কুচকে আছে। বরফ লাগানো শেষে ওই জায়গায় পোড়ার মলম লাগিয়ে দেয়। অর্থির চোখ থেকে টপটপ পানি পড়তে থাকে। ফায়াজ তার কাজ সেরে অর্থির কপালে চুমু দিয়ে বলে, সরি, খুব কষ্ট হচ্ছে না? সব আমার দোষ, আমি খুব বেখেয়ালি। অর্থি কিছু বলছে না। ফায়াজের হাত জড়িয়ে ধরে আছে।
ফায়াজ ধীরে ধীরে ওর থেকে বিছানায় শুয়ে দিল। একটা পাতলা কম্বল টেনে দিল ওর গায়ে। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অর্থি চোখ বুজে নেয়। একটু পর ঘুম নেমে আসে চোখে। ফায়াজও অর্থির পাশে শুয়ে পড়ে। মনে মনে ভাবে মা যে ওর থেকে পছন্দ করে না এটা ওকে বলা যাবে না, না হলে মেয়েটা বড্ড কষ্ট পাবে। এই সহজ সরল মেয়েটাকে কষ্ট দিতে পারবে না সে। মা একদিন ঠিকই ওকে কাছে টেনে নেবে। ততদিন পর্যন্ত চুপ থাকাই ভালো। চোখ বুঝে এলো ফায়াজেরও। অর্থির পরীক্ষার ডেট চলে এসেছে। আজ ওর প্রথম পরীক্ষা। এ কদিন মন লাগিয়ে পড়াশোনায় ধ্যান দিয়েছে। ফায়াজও তাকে তেমন বিরক্ত করতে চায়নি। অনেক রাত পর্যন্ত অর্থি পড়াশোনা করত, আর ফায়াজ তার পাশে বসে অন্য কাজ করত বা সেও তার পছন্দের বই পড়ত। অর্থি তাকে জেগে থাকতে বারবার নিষেধ করেছিল, কিন্তু সে শুনবেই না। উল্টো অর্থিকে রাত জেগে পড়াশোনা করতে বারণ করেছে। দুজনের মধ্যে টুকরো ঝগড়া হয় এই নিয়ে, কিন্তু তারপরও অর্থি তার কথায় অনড় থাকে। আর অর্থিকে জেগে থাকতে দেখে ফায়াজও বসে থাকে যতক্ষণ না অর্থি পড়া শেষ করে ঘুমাতে আসছে। অর্থি ঘুমাতে এলে সব ভুলে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে তাকে জড়িয়ে নেয় ফায়াজ। অর্থির এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথম পরীক্ষার প্রস্তুতি বেশ দারুণ। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে সে রেডি হয়ে যায়। ফায়াজ তাকে ড্রপ করে দেবে। নিচে এসে শ্বশুরকে সালাম করে। তাকে দোয়া করে দেন তার শ্বশুর। শাশুড়িকে সালাম করে বিদায় জানায়। তার শাশুড়ি কিছু বললেন না। তার এই ব্যবহারে অর্থি মনে মনে কষ্ট পেল। মুখে কিছু বলল না। ফারিহা তাকে জড়িয়ে ধরে বলল, অল দ্য বেস্ট ভাবি। অর্থি মুচকি হাসলো। হে বাড়িতে তার বর ছাড়াও দুটি মানুষ আছে যারা তাকে সাপোর্ট করে। সবশেষে অর্থি ফায়াজের সাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে বসে নিজের মা বাবা ও পরিবারের সবার সাথে কথা বলে নিল সে। ফায়াজ এক মনে গাড়ি চালাচ্ছে। অর্থির কেমন যেন ভয় ভয় লাগছে। এই প্রথম সে অন্য বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে। একটু আলাদা অনুভূতি হচ্ছে ওর, সাথে ভয়। সব কিছু ঠিকঠাক হবে তো? ভার্সিটির সামনে গাড়ি থামায় ফায়াজ। নিজের ভাবনা থেকে বের হলো অর্থি। আশেপাশে তাকিয়ে দেখে গন্তব্যে পৌঁছে গেছে ওরা। হাতের ফাইলটা শক্ত করে ধরে রেখেছে সে। নিজে দরজা খুলে নামার জন্য প্রস্তুতি নিল। অর্থির ডান হাতটা চেপে ধরল ফায়াজ। অর্থি ফায়াজের দিকে তাকিয়ে আছে। ফায়াজ মুচকি হেসে অর্থির গালে হাত রাখে। একটু এগিয়ে অর্থির কপালে চুমু দেয়। চোখ বুজে নেয় অর্থি। কপাল ছেড়ে দু গালে চুমু দেয়। ফায়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ফায়াজ বলে, চিন্তা করো না, সব ভালো হবে। তুমি টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দাও। টেনশন নিয়ে পরীক্ষা দেওয়া যায় না। আপনি কিভাবে জানেন আমি টেনশন করছি? হালকা হাসে ফায়াজ। অর্থি ছলছল চোখে তাকিয়ে আছে তার দিকে। ফায়াজ উত্তর দেয়, তুমি আমার সাথে এমনভাবে জড়িয়ে আছো যে তুমি কখন কি ভাবো সব আমি বুঝতে পারি। মিথ্যা কথা। ঠোঁট ফুলিয়ে বলে অর্থি। ফায়াজ এবার অর্থির ঠোঁটে হালকা চুমু খায়। অর্থি লজ্জা পেয়ে বলে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ছাড়ুন। সাবধানে যাবে, একদম টেনশন করবে না। আমি যদি ফিরতে নাও পারি গাড়ি পাঠিয়ে দেব, চলে যেও। একা একা ঘোরাঘুরি করো না। ঠিক আছে। অল দ্য বেস্ট মাই গার্ল। অর্থি ঠোঁট চেপে হাসি আটকে রেখে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ফায়াজকে টাটা দিয়ে ভার্সিটির ভেতরে চলে যায়। অর্থির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফায়াজও গাড়ি নিয়ে হসপিটালে চলে যায়। ফারিহা কলেজে এসে বান্ধবীদের সাথে কথা বলছিল। সামনেই তাদের কলেজ প্রোগ্রাম। কে কী করবে আর কে কী পরে আসবে এসব নিয়ে আলোচনা হচ্ছিল। কদিন কলেজে ঠিকমতো ক্লাস হবে না প্রোগ্রাম উপলক্ষে। সবাই প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে। ফারিহা ভালো নাচ করে। বান্ধবীরা চেপে ধরল যেন সে প্রোগ্রামে অংশ নেয়। অলরেডি একজন ফারিহার নামও নাচের তালিকায় দিয়ে দিয়েছে। এই নিয়ে ফারিহা বেশ রাগারাগিও করেছে তাদের সাথে। এখন 3 বান্ধবী মিলে গবেষণা করছে কলেজে থাকবে না চলে যাবে। ফারিহার 2 জন বান্ধবী মিলি ও প্রীতি। মিলি ফারিহার ঘাড়ে হাত রেখে বলে, আরে এত টেনশন করছিস কেন? আমরা জানি তুই খুব ভালো নাচিস, তুই জিতবি দেখিস। ফারিহা মিলির হাত তার ঘাড় থেকে নামিয়ে বলে, থাক, যা করার তো করেই দিয়েছিস, জানি না কি হবে। যদি না জিতি মান সম্মান শেষ, সাথে ভাইয়াও মা বাবার বকুনি ফ্রি। প্রীতি এগিয়ে এসে বলে, ধুর এত টেনশন করিস কেন রে? চল তো বাড়ি গিয়ে ভালো করে প্র্যাকটিস করিস। ফারিহা কাঁধে ব্যাগ নিয়ে ওদের ভেঙচি দিয়ে কলেজ থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিল। ঠিক এই সময়ে কলেজ মাঠে বেশ ভিড় দেখতে পায়।
তিন বান্ধবীর চোখ সেদিকে আটকে যায়। একে অপরের মুখ চাওয়াচাই করে সেদিকে এগিয়ে গেল ওরা। ভিড় ঠেলে গিয়ে দেখে এখানে মারামারি হচ্ছে। একটা ছেলে আরেকটা ছেলেকে সমানে চড় থাপ্পড় দিয়ে যাচ্ছে। ফারিহারা যে মারছে তার মুখ দেখতে পারছে না, কারণ তার ছেলেটির পেছন দিকে দাঁড়িয়ে আছে। ছেলেটা মারতে মারতে অন্য ছেলেটাকে বলছে, বল আর এরকম অসভ্যতামি করবি? রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করবি? কি হলো বল? চিৎকার করে বলে উঠল ছেলেটি। হালকা কেঁপে উঠল যেন ফারিহা। অন্য দিক থেকে আরেকটা ছেলে এসে পেছন থেকে ওই ছেলেটির হাতে ছুরি চালিয়ে দেয়। ছেলেটি আঘাত পেয়ে পেছনে ফিরে তাকায়। ছেলেটির মুখ দেখে চোখ বড় বড় হয়ে যায় ফারিহার। ছেলেটি এবার সামনের জনকে ছেড়ে পেছন থেকে আসা অন্য ছেলেটিকে মারতে থাকে। এমন সময় কলেজ প্রিন্সিপাল স্যার এসে ওখানে উপস্থিত হন, আর উনি খুব গম্ভীর হয়ে চেঁচিয়ে বলে উঠলেন, এইসব কি হচ্ছে? ওনার কথায় দুজনেই থেমে যায়। উনি তিনজনকে জিজ্ঞেস করেন, তারা তোমরা এভাবে কলেজ মাঠে মারামারি করছো কেন? তোমরা কি আমাদের কলেজ স্টুডেন্ট? বাকি ছেলে দুটো মাথা নাড়িয়ে হ্যাঁ বললেও মাঝখানের ছেলেটি কিছুই বলল না। প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের কলেজের নও? আমাদের কলেজের ছাত্রদের মারছো কেন? ছেলেটি মুখ খুলল এবার। মারার মতো কাজ করলে অবশ্যই মারবো। আপনি জানেন আপনার কলেজের এই ছাত্ররা কি করছে আজকাল? কলেজের বাইরে মেয়েদের উত্ত্যক্ত করছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, তাদের নিয়ে খারাপ মন্তব্য করছে, এমনকি তাদের গায়ে হাত দিতেও পারছে না ওদের। প্রিন্সিপাল স্যার এসব শুনে মারাত্মক রেগে গেলেন। উনি দুজন ছাত্রের সামনে এসে দুজনকেই থাপ্পড় দিয়ে কড়া গলায় বললেন, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোমরা আমার কলেজ স্টুডেন্ট। তোমাদের দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করা হলো। এ কথা শুনে ছাত্র দুজনেই প্রিন্সিপাল স্যারের পা ধরে মিনতি করে বলল, প্লিজ স্যার, আমাদের ভুল হয়েছে। প্লিজ, আমরা আর এসব কাজ করব না। প্লিজ, আমাদের কলেজ থেকে বহিষ্কার করবেন না। সবাই ক্লাসে যাও, আর এসব কথা যেন কলেজের বাইরে না যায়। প্রিন্সিপালের ধমক খেয়ে সবাই ক্লাসে চলে যায়। ফারিহা চলে গেলেও দূর থেকে তাকিয়ে থাকে প্রিন্সিপাল আর ছেলেটির দিকে। প্রিন্সিপাল স্যার ছেলেটিকে বললেন, এসব কথা বাইরে বলো না বাবা, তাহলে আমার কলেজের মান সম্মান থাকবে না। তুমি অনেক ভালো কাজ করছো, আশা করি ওরা শুধরে যাবে। প্রিন্সিপাল ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। ছেলেটি তখন যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ পেয়ে থমকে গেল সে। অর্ণব ভাইয়া। নিজের নাম কারো মুখে শুনে পেছন ফিরে তাকালো অর্ণব। দেখলো ফারিহা দাঁড়িয়ে আছে। এতক্ষণ যে ছেলেটি বাকি ছেলেদের মেরেছে সে অর্ণব ছিল। ফারিহা ওকে এখানে দেখে চমকে উঠেছিল। তারপর অর্ণবের কাজ দেখে সত্যি খুব ভালো লেগেছিল ফারিহার। অর্ণব ফারিহাকে দেখে বলে, তুমি? ফারিহা কিছু না বলে অর্ণবের হাতটা ধরে। অর্ণব একটু অপ্রস্তুত হয়ে যায়। ফারিহা কেটে যাওয়া অর্ণবের হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাতটা অনেকটাই কেটে গেছে। অর্ণব আস্তে করে নিজের হাত ছাড়িয়ে বলে, এসব সামান্য কটায় আমার কিছু হবে না। তুমি এই কলেজে পড়ো? হ্যাঁ। অর্ণব চুপ করে ভাবছে। ফারিহা আবার ওর থেকে গিয়ে এই মারামারির কথা বলে দেবে না তো? বড় আব্বু আর তার আব্বু শুনলেই তো সমস্যায় পড়বে। অর্ণবের ভাবনার মাঝে ফারিহা তার ব্যাগ থেকে রুমাল বের করে অর্ণবের হাতটা একটু মুছে রুমাল দিয়ে বেঁধে দেয়। অর্ণব হকচকে বলে, কি করছো কি? আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, এভাবে কতক্ষণ থাকবেন? বাড়ি গিয়ে ভালো করে ওষুধ লাগিয়ে নেবেন। আর হ্যাঁ, আপনার না আজ পরীক্ষা, ভাবি তো বের হলো। আপনি পরীক্ষা দেবেন না? ফারিহার এত কথার উত্তর অর্ণব না দিয়ে শুধু বলে, আর 10 মিনিট আছে। এখান থেকে 5 মিনিট লাগবে ভার্সিটি যেতে। তুমি আজকের ঘটনাটা ওর থেকে বলো না, কাউকেই বলো না প্লিজ। আচ্ছা ভাইয়া, বলবো না। অর্ণব ফারিহাকে বাই বলে চলে যায়। ফারিহা তাকিয়ে আছে অর্ণবের যাওয়ার দিকে। বিয়েতে শুধু একটু কথা হয়েছিল অর্ণবের সাথে। যতটুকু দেখেছে তাতে বুঝতে অসুবিধা হয়নি ছেলেটা বেশ গম্ভীর, আর নিজেকে একটু আলাদা রাখে মেয়েদের থেকে। ফারিহাকে গেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিলি আর প্রীতি কাছে এসে জিজ্ঞেস করে, কে ছিল রে ছেলেটা? মিলির প্রশ্নে ধ্যান ভাঙে ফারিহার। নিজেকে স্বাভাবিক করে বলে, ভাবির ভাই। কেন, বিয়েতে দেখিসনি? প্রীতি একটু ভাব নিয়ে বলে, আমরা কাউকে দেখি না, সবাই আমাদের দেখে। প্রীতির কথায় মিলি হেসে দেয়। ফারিহা রাগ দেখে বলে, বাজে বকিস না, চল বাসায় যাই। এরপর তিনজন মিলে বেরিয়ে যায় কলেজ থেকে।
নিজের কেবিনে বসে একজন পেশেন্টের কিছু রিপোর্ট দেখছিল ফায়াজ। জুটা মাঝে মাঝে কুঁচকে উঠছে, চেহারায় ফুটে উঠছে একটু চিন্তা। একটা প্যান হাতের মধ্যে নিয়ে ওটা নানাভাবে ঘোরাতে লাগলো। দরজায় টোকা পড়তে চিন্তা ভঙ্গ হয় ফায়াজের। গম্ভীর গলায় সে বলে, কামিন। একজন নার্স ভেতরে ঢুকে মিষ্টি কণ্ঠে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।